যে কোনো মানদণ্ডেই বলা যায় যে নারবর দ্য হিউম্যান সার্ভিয়েট এর একটা অসাধারণ বছর কেটেছে 2025 সালে। জুনে রিগলি ফিল্ডসে শিকাগো কাবসের খেলার প্রথম পেশি ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না, আর ডিসেম্বরের গোড়ায় নাইকির একটা নারবর থিমযুক্ত স্নিকার কোলাবোরেশন প্রকাশ করার কথা আমাদের আলোচনা করার ব্যাপার নয়। জন রাস্কিন নামে জন্ম নেওয়া এই মানুষটি 2025 সালকে বিদায় জানালেন কানাডার অন্যতম বেসামরিক সম্মান লাভ করে। 31শে ডিসেম্বর নারবরকে অর্ডার অফ কানাডার একজন মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়। এর অর্থ তিনি চাইলে নিজের নামের পরে CM অক্ষরগুলো বসাতে পারেন। এবং আরও অর্থপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা শুধুমাত্র একটা কানাডীয় সংস্কৃতির দূত হিসেবেই নয়, বরং প্রকৃত তাৎপর্যপূর্ণ এক বিশ্বব্যাপী পপ সংস্কৃতির ব্যক্তিত্ব হিসেবে তার অবস্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি। হেইসদের সঙ্গে কথা বলার সময় নারবর স্বীকার করেছেন যে অর্ডার অফ কানাডার সদস্য পদের জন্য তাকে মনোনীত করা হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে তিনি নির্বাচিত হলেন সেটা তিনি জানেন না। এবং তার উক্তি অনুসারে, আমি নিজেকেই নিজে ব্যাখ্যা করতে পারি না, তাই লোকে কমিটির কাছে আমার ব্যাপারে কি বলবে সেটা আমি নিজেই ভাবতে পারি না। এবং সত্যি কথা বলতে নারবরকে ব্যাখ্যা করা খুব একটা সহজ কাজ নয়। স্থানীয় কলেজ রেডিওর এক উৎপাত থেকে শ্রদ্ধেয় সেলিব্রিটি সাক্ষাৎকার গ্রহীতা হিসেবে তার অসম্ভাব্য উত্থান আপাতদৃষ্টিতে সেই বাস্তবতার সঙ্গে বেমানান, কিন্তু প্রথম দর্শনে তাকে ভীষণ অদ্ভুত বলে মনে হলেও তার অতিমাত্রেয় ক্যাফিন পরিচালিত হাবভাব এবং এক ব্যক্তিগত স্টাইল যা প্যাটার্নের সংঘর্ষকে রীতিমতো এক শিল্পের পর্যায়ে নিয়ে যায়, সেই ক্ষেত্রে অন্তত এইটুকু বলা যায় যে এই লোকটাকে চোখে না ধরে উপায় নেই। এবং ভ্যানকুভার ভিত্তিক লেখক এবং সম্প্রচারক নারবরকে চেনেন ছোটবেলা থেকে। আর লরেন্স মনে করেন যে জন রাস্কিন সম্পর্কে তার প্রথম ধারণা ছিল যে তিনি পুরোপুরি পাগল। তার এলোমেলো চুল ছিল এবং তিনি খানিকটা ছোটখাটো এবং ভীষণ প্রাণশক্তিতে ভরা। চড়া গলার আওয়াজ এবং পুরো ব্যাপারটার মধ্যেই একটা অদ্ভুত পাগলামো ছিল, এবং এই কথাটা তার উক্তি। এবং মূলত এখন বর্তমানে যেভাবে তিনি আমাদের সামনে এসেছেন তার সবটাই সত্যি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় তাকে আমার মতোই তার খামখেয়ালিপনার জন্য খানিকটা জ্বালাতন করা হতো বলেও তিনি জানিয়েছেন। এবং নারবর যে একেবারে সমাজত ছিল সেটা একেবারেই বলা যায় না, বরং তার উল্টোটা ঘটেছিল তার জীবনে। নানা দিক থেকে হয়তো তিনি এক ধরনের খ্যাপাটে মানুষ, কিন্তু একই সঙ্গে হয়তো অবাক করার মতন ব্যাপার যে তিনি খানিকটা খেলোয়াড়ও ছিলেন একাধারে। যাই হোক না কেন, হিলসাইড সেকেন্ডারি স্কুল এর ট্র্যাক অ্যান্ড ফিল্ড এর সক্রিয় দলের একজন সদস্য ছিলেন তিনি। এবং বিল ম্যাকক্রেডিক বলেছেন যে জন সম্পর্কে আমার যে মনে আছে সেটা হলো গিয়ে সে অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় ছিল। এবং 1973 সাল থেকে 1988 পর্যন্ত হিলসাইডে এই ভদ্রলোক পড়িয়েছেন এবং ট্র্যাকের কোচও ছিলেন তিনি। এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে নারবর হাজির থাকতো, দৌড়াতো, এবং তার মনোভাব ছিল যে সে তার নিজের সামর্থ্য বুঝে চলতো। এতে যদি মনে হয় যে নারবরের দক্ষতার মাত্রা বেশ কম ছিল, তবে তার কারণ খোলাখুলিভাবেই বলা যেতে পারে যে সেটা খুবই কম ছিল, অন্তত শুরুর দিকে। এবং এইটুকু বলা যায় যে ট্র্যাক এর তারকা হওয়া হয়তো তার কপালে কখনো লেখা ছিল না, কিন্তু তার পক্ষে যেটা করা সম্ভব হতো সেটা একটা অসাধারণ জিনিস বলা চলে। যেমন কোনো ক্রস কান্ট্রি দৌড়ে তার চারপাশে দৌড়বিদরা যখন একে একে ছিটকে পড়তো, তিনি তখনও দৌড়ে যেতেন। মিস্টার ম্যাকক্রেডিকের মতো মানুষজন তাকে বরাবরই উৎসাহ দিয়ে এসেছেন এগিয়ে যাওয়ার জন্য দৌড়ের ক্ষেত্রে, এবং এই কথা স্বয়ং নারবর স্মরণ করেছেন। তিনি বলেছেন যে আমি সেরা দৌড়বিদ ছিলাম না, আমি হয়তো 100 জনের মধ্যে 50তম খেলোয়াড় ছিলাম, খুব একটা খারাপ নয়, কিন্তু দলের মাঝামাঝি থাকতাম আমি। এবং এতে খানিকটা মনে হয় যে এক ধরনের ছাত্র খেলোয়াড় হিসেবে নারবরের যে পরিচিতি, সম্ভবত সেই ব্যাপারটাই তাকে যথেষ্ট সামাজিক পুঁজি এনে দিয়েছিল, এবং এটার জোরে তিনি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং এটা তার কথার জাদু এবং তার খানিকটা জনপ্রিয়তার খাতিরে। এবং স্কুল সৌন্দর্যায়নের জন্য তার নানা প্রতিষ্ঠা ছাড়াও আমার ব্যক্তিগতভাবে মনে আছে যে লরেন্স বলেছিলেন একটা ট্র্যাশ ক্যান রং করার কাজে তাকে ডেকে নেওয়া হয়েছিল, এবং তার সবচেয়ে বড় প্রকল্প ছিল স্কুল চলাকালীন লাইভ সঙ্গীতের কনসার্ট আয়োজন করা। প্রসঙ্গত উল্লেখ্য, 1985 সালের 26শে সেপ্টেম্বর হিলসাইড স্কুলে আয়োজন করা হয়েছিল ভ্যানকুভারের পাঙ্ক কিংবদন্তি আর্ট বার্গম্যান এর ব্যান্ড পয়জেন্ড এর একটা অনুষ্ঠান। এবং সুযোগ হাতছাড়া করার পাত্র তিনি কখনোই ছিলেন না, তাই বেশি রকমের উত্তেজিত নারবর, বার্গম্যান এবং পয়জেনের কিবোর্ডিস্ট থম আপেক্স তাকেও তিনি একের পর এক প্রশ্নে জর্জরিত করেন। এবং তার সেখানেই এই কর্মজীবনের বীজটা পুরোপুরি বেড়ে ওঠে বলা চলে। নারবর সহপাঠী গ্লেন উইন্টারকে বলেন পুরো ভিডিওতে এই পুরো ব্যাপারটা তুলে ধরতে, যা যদি আমরা পিছন ফিরে দেখি হিউম্যান সার্ভিয়েট এর সাফল্যের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে হয়। কারণ এটা ছিল 1985 সাল এবং ইউটিউবের সূত্রপাত তখনও প্রায় 2 দশক দূরে। এবং লরেন্সের মতে সবকিছুকেই আচ্ছন্নের মতো নথিবদ্ধ এবং সংরক্ষণ করার অভ্যাসটা নারবরের এসেছিল তার মা অলগা রাস্কিন এর কাছ থেকে। তিনি তাকে শিখিয়েছিলেন একজন আর্কাইভিস্ট হতে। তিনি হয়তো জানতেন না যে এই জিনিসগুলো কখন প্রাসঙ্গিক হয়ে উঠবে, কিন্তু তিনি
তাই সবকিছু তিনি আস্তে আস্তে জমিয়ে রাখতে শুরু করেন এবং নারওয়ার এর কর্মজীবনে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার জীবনের প্রথম সাক্ষাৎকারটাই এখন তার খ্যাতির সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবং নারওয়ার আরও বলেছিলেন যে তিনি যখন অর্ডার অফ ক্যানাডাতে তার নিয়োগ গ্রহণ করেন তখন তিনি তা করেছিলেন তার মায়ের সম্মানে। অলগা, যিনি 2010 সালে প্রয়াত হন, তিনি ছিলেন একজন সংবাদপত্রের রিপোর্টার, সম্প্রচারক এবং একজন জনপ্রিয় ইতিহাসবিদ, এবং তার স্থানীয় কেবল অ্যাক্সেস টিভি শো ছিল যার নাম ছিল আর পায়োনিয়ার্স অ্যান্ড নেইবার্স। এবং নারওয়ার উল্লেখ করেছিলেন যে তার মায়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি একটা সত্যিকারের কৌতূহল ছিল। এবং নারওয়ার তার মাকে জিজ্ঞাসা করতেন যে তুমি পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে কথা বলছো কেন, তুমি বড় কারোর সঙ্গে, বিখ্যাত কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করো। এবং তার মা নাকি সবসময় বলতেন যে তোমার পাশের বাড়ির প্রতিবেশীর গল্প একজন সেলিব্রিটির গল্পের মতোই আকর্ষণীয় এবং সেটা টেনে বের করা তোমার কাজ। আর এটা তিনি শিখিয়েছিলেন নারওয়ারকে। এবং দীর্ঘদিনের ভ্যাঙ্কুভার সঙ্গীত সাংবাদিক মাইকি সিঙ্গার স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে 2004 সালের একটি জর্জিয়া স্ট্রেইট প্রচ্ছদ কাহিনীর জন্য নারওয়ারকে প্রিয় আড্ডাস্থল থামহাক রেস্টুরেন্টে তিনি তার মায়ের সঙ্গে একসাথে সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং সে নাকি বলেছিল যে তার মা তাকে শিখিয়েছিলেন যে সাক্ষাৎকার হিতার কাজ হলো সাক্ষাৎকারটিকে, যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তার কাছে আকর্ষণীয় করে তোলা। এবং ইউসিঙ্গার এটা বলেছিলেন যে এটাই হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড সাংবাদিকতার ক্ষেত্রে। এবং আজকাল নারওয়ার যাদের সাক্ষাৎকার নেন তারা বেশিরভাগই হলেন সেলিব্রিটি, তবে অলগার পুরনো শিক্ষাগুলো এখনো অত্যন্ত সন্তর্পণে তিনি ধারণ করেন। এবং কেউ কেউ হয়তো এটাও বলবেন যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তার কাছে ব্যাপারটিকে আকর্ষণীয় করে তোলার জন্যই নারওয়ার আমাদের সংস্কৃতিতে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এবং নারওয়ারের সাফল্যের প্রকৃত রহস্য হলো তার অদ্ভুত রকম নিখুঁত এবং সর্বাত্মক গবেষণা, যেটা অবধারিতভাবে তার সাক্ষাৎকারদের হতবাক করে দেয়। নারওয়ার এর ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো কয়েক মিনিট ঘেটে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেকটা মানুষ বিস্মিত এবং মুগ্ধ হয়ে গেছে তার সাক্ষাৎকারের সময়। দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে কি ফ্রেয়া উইলিয়ামস এর সাক্ষাৎকারটা, যেখানে তিনি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে তার জীবনে এরকম চমকপ্রদ সাক্ষাৎকারের অভিজ্ঞতা কখনো ঘটেনি। ডেভিড ক্রস ও খানিকটা একই রকমের কথা বলেছিলেন তার এই গবেষণা সম্পর্কে। এমনকি সবচেয়ে সন্দেহপ্রবণ সাক্ষাৎকারদেরও তিনি জয় করে নেন তাদের অতীত থেকে এমন সমস্ত তথ্য টেনে বের করে যেগুলো তারা নিজেরাও হয়তো ভুলে গিয়েছেন। এবং তার একটা বিশেষ কৌশল রয়েছে, তিনি এমন সমস্ত জিনিসপত্র টেনে বের করেন যেগুলো রেকর্ড, পুরনো বই, পুরনো পোস্টার এর মধ্যে লুকিয়ে রয়েছে, যেগুলো তার সাক্ষাৎকারদাতাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং অবধারিতভাবে তারা সাক্ষাৎকারের মধ্যে এটা তুমি জানলে কি করে এই বাক্যটা বলবে। এই প্রশ্নটা নারওয়ারকে অবধারিতভাবে বারবার যেন এড়িয়ে যেতে হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি একবার লিটল উজি বার্ডকে বলেছিলেন যে তুমি হলে লিটল উজি বার্ড, আমাদের তো জানতেই হবে। এবং ইউসাইঙ্গার বলেছিলেন যে আজ পর্যন্ত তিনি বুঝতে পারেনি যে নারওয়ার কিভাবে এই গবেষণাগুলো করেন, এবং তার মতে হয়তো তিনি বিভিন্ন রকমের বন্ধু বান্ধব এবং নানা রকমের মানুষজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে প্রশ্ন করেন এই সমস্ত লোকজনদের ব্যাপারে। এবং সবচেয়ে অপ্রকাশিত খুঁটিনাটি টেনে বের করার নিজের নিখুঁত পদ্ধতিগুলো ফাঁস না করে নারওয়ার সতর্ক থাকেন এই ব্যাপারটার প্রতি সবসময়। এবং তিনি সবসময় বলেন যে সব তথ্য বাইরেই রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা খুঁজে বের করতে পারে না কারণ তারা অলস। এবং আমার মতে বেশিরভাগ সাক্ষাৎকার গ্রহীতাই সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে খানিকটা কাঁচা। তাদের ক্ষেত্রে সবসময় এই ধরনেরই প্রশ্ন করা হয় যে তোমাদের ব্যান্ডের নাম কি করে আসলো, তোমাদের কাছে কোনো মজার গল্প আছে কিনা, তোমার লেখাকে লেখে, এবং এই সমস্ত প্রশ্নই বারবার করা হয়। আর সেই ক্ষেত্রে সঙ্গীতজ্ঞরা এবং শিল্পীরা খানিকটা সীমিত হয়ে পড়েন, তারা সাক্ষাৎকার দিতে রাজি হন না। কিন্তু নারওয়ার যখন হাজির হন তখন ব্যাপারটা সম্পূর্ণরূপে ঘুরে যায় এবং তারা হয়তো খানিকটা এই আত্ম উপলব্ধি করেন যে আমাকে এখানে প্রস্তুত হয়ে আসতে হবে, কারণ আমি জানি না যে নারওয়ার আমাকে কি জিজ্ঞাসা করতে চলেছে। এবং মনে রাখবেন যে প্রথম দিকের দিনগুলোয় মানুষকে অপ্রস্তুত করার সময় এই ব্যাপারটা সবসময় যে তার ক্ষেত্রে অনুকূল একটা পরিবেশ ছিল এমনটা নয়। 1994 সালে টেলিফোন সাক্ষাৎকারে অ্যালিস কুপার প্রায় 30 সেকেন্ডের মাথায় পুরো ব্যাপারটা ছেড়ে দিতে বসেছিলেন, এবং সনিক ইউথ, বেক, ব্লার, স্কেড রো এবং কোর্টনি লাভ এর মতন কয়েকজন লোকজন নানাভাবে নারওয়ারকে হেনস্থা করে দারুণ মজা পেত। এবং ইসিঙ্গার বলেছেন যে 1991 সালে সঙ্গীত শিল্পের এক জমায়েত যখন হয় তখন তিনি প্রথমবার হিউম্যান সার্ভিয়েট এর মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি দেখেছিলেন মাথায় একটা টুপি পরা পাগলাটে ধরনের একটা লোক, একটা মাইক্রোফোন এবং ক্যামেরা হাতে তিনি কিম ফাউলি পেছনে তাড়া করছেন। সেই মুহূর্তে হয়তো তিনি জানতেন না যে এই ভদ্রলোককে, এবং কিম ফাউলি তার কাছ থেকে পালানোর চেষ্টা করছিল অবিরামভাবে।
শেষমেশ বেশ অসম্মানজনকভাবে অনুষ্ঠান থেকে নারবোয়ারকে সরিয়েও দেওয়া হয়। তবে এখন তেমন আর ঘটে না। যে দিনগুলোয় নারবোয়ার গরিলা সাংবাদিকতার পরীক্ষায় লড়াই করতেন, প্রায়ই অনিচ্ছুক সাক্ষাৎকারদাতাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রশ্ন করতেন, সেসব দিন চলে গিয়েছে। আজকালকার এই লিস্ট তারকারা তাদের প্রতিনিধিদের কার্যত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে বলে নিজেদের নিজস্ব ভাইরাল নারবোয়ার মুহূর্ত খুঁজে পাওয়ার জন্য। এবং এই গতিপথটা যদি খানিকটা লক্ষ্য করেন তাহলে বরাবরই খানিকটা নারবোয়ার ভার্সেস অন্য কেউ, আমরা এভাবেই তার সাক্ষাৎকারগুলো পেয়েছি। নারবোয়ার ভার্সেস ব্যাক, নারবোয়ার ভার্সেস এগি পপ, নারবোয়ার ভার্সেস ব্লার, নারবোয়ার ভার্সেস সনিক ইউথ ইত্যাদি। এবং তখন ব্যাপারটা খানিকটা এরকম ছিল যে নারবোয়ার শেষ পর্যন্ত কি করবেন কেউ জানতো না, এবং এখন তারা সবাই তার দরজায় কড়া নাড়ছে এবং তর্ক সাপেক্ষে তার আকাঙ্ক্ষা এখন আরো উঁচুতে। হয়তো তিনি লক্ষ্য স্থির করেছেন যত বেশি সম্ভব রক অ্যান্ড রোল কিংবদন্তির সাক্ষাৎকার নেওয়া যেতে পারে তিনি তাদের মধ্যে ততদিন হেঁটে বেড়াবেন। এবং তার ইচ্ছা তল্লাশির শীর্ষে হচ্ছেন পল ম্যাককার্টনি এবং ঠিক তারপরেই হচ্ছেন নিল ইয়াং। এবং নারবোয়ারের ভক্ত হিসেবে আমাদের বিভিন্ন রকমের আশা রয়েছে তাকে নিয়ে, এবং হয়তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সম্মান পাওয়ার পরেই হয়তো নারবোয়ারের ভক্তদের আশার ইতি ঘটত। কিন্তু খোঁজ ম্যাককার্টনি যেমন সাক্ষ্য দিয়েছেন তার ব্যাপারে, নারবোয়ার কখনোই ছিটকে পড়ার পাত্র নন। নারবোয়ারের ভক্ত হিসেবে আমার এটা বলা দরকার যে keep on rocking in the free world and do